এখান থেকে 5 বছর আগে এনআরএস এর মানে আরেকটা সরকারি মেডিকেল কলেজ, তো সেখানে ছাত্রছাত্রীরা তারা বা ডক্টররা, জুনিয়র ডক্টররা তারা আন্দোলন করেছিল। কিসের দাবিতে আন্দোলন ছিল? আন্দোলনটা ছিল, এক, সিসিটিভি ইনস্টলেশন করতে হবে পুরো হুম। ক্যাম্পাস জুড়ে। হুম। দুই, এসিপি পদমর্যাদার কোনো পুলিশ অফিসার সেই এন্টায়ার জিনিসটাকে মনিটরিং করবে। হুম। তিন, যখন কোনো কেউ মহিলা ডাক্তার রাত্রেবেলা অন ডিউটি থাকবে, তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইটা হয়েছিল 5 বছর আগে। কোশ্চেনটা হচ্ছে, 5 বছর পরেও এসে দেখলাম সিসিটিভি ক্যামেরা চলছিল না, পুলিশের নিরাপত্তা ছিল না, অন ডিউটি মহিলা ডাক্তারেরও নিরাপত্তা ছিল না। হুম। কোশ্চেনটা হচ্ছে, তাহলে এই 5 বছর ধরে পরিকাঠামোগত কিছুই হয়নি, উন্নয়ন কিছুই হয়নি? পরিকাঠামোগত গন্ডগোলের জন্য কি আমাদের বোনটাকে প্রাণ দিতে হলো? এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার, যখন হসপিটালের তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে আত্মহত্যা করেছে মেয়েটাই, তো আত্মহত্যা করেছে মেয়েটি হঠাৎ করে বলে দেওয়া হলো কেন? তাহলে কি প্রকৃত দোষীকে আড়াল করার জন্যই আত্মহত্যার তত্ত্ব? পরবর্তীকালে যে পোস্টমর্টেম রিপোর্ট আসে সেখানে দেখা যায় যে তার কলার বোনটা ভেঙে গেছে, তার মাল্টিপল ইনজিওর। হুম। তো মাল্টিপল ইনজিওর যদি হয়ে থাকে এবং যে রেপ অ্যান্ড মার্ডার সেটাও মোটামুটি ভাবে ওইখানে পোস্টমর্টেমে উল্লেখ রয়েছে, তাহলে প্রথমে কেন আত্মহত্যার তথ্য খাড়া করা হলো এই সন্দীপ ঘোষের দ্বারা? তাহলে কি একটা বিরাট র্যাকেট কাজ করছিল, যে র্যাকেটটা ব্যাপারে মেয়েটি জানতে পেরে গেছিল? এটার জন্যই কি আত্মহত্যার তথ্য বলে তড়িঘড়ি ভাবে প্রমাণ লোপাটের একটা চেষ্টা করা হয়েছিল? অনেকগুলো প্রশ্নচিহ্ন কিন্তু আজকে প্রশ্নচিহ্নের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। হুম। তো সেখানে আজকে যখন হাইকোর্টে মুভ করেছে, স্টেট বলেছে যে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো সম্ভব নয়। স্টেট বলেছে যে যখন মানে কাউন্সিল যখন মানে অ্যাডভোকেট যখন কোশ্চেন করেন যে আমাদের মানে মেয়েটি মানে এখানে মানে অনেকজন ইনভলভ, তো সেখানে দাঁড়িয়ে একাধিক বা রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে না, একাধিক জন ইনভলভ থাকতে পারে না, যেরকম ভাবে তার যে মানে আঘাত চিহ্ন বা আঘাত লেগেছে সেটা একাধিক জনের না, ওটা একজনের। কি করে আপনি নিশ্চিত হচ্ছেন? কি করে রাজ্য নিশ্চিত হচ্ছে যে ওটা একজনেরই? সুতরাং আমার মানে এটা একদম পরিষ্কার ভাবে এই তারপরে তাই নয় যে আপনার সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, দুর্নীতি থেকে শুরু করে আপনার ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার থেকে শুরু করে আপনার পিজি মানে পোস্ট গ্রাজুয়েটের বিভিন্ন নানান রকম দুর্নীতি মানে অভিযোগ সামনে এসছে, এবং এই ঘটনার সময় প্রথমে আত্মহত্যার তত্ত্ব সামনে দেওয়া, আর সেকেন্ড হচ্ছে আপনার আহ আহ, যে মেয়েটাকে যে এই যে প্রথমে যখন হয় যে মেয়েটা কেন গিয়েছিল সেমিনার হলে, এরকম ধরনের কথাবার্তা বলা একজন ব্যক্তি, তাকে বারবার করে শিল্ড করা হয়েছে। তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও তাকে ট্রান্সফারের কোন অদ্ভুত বলে যে তার ট্রান্সফারের অর্ডার ক্যান্সেল করা হয়। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তাকে যখন সে যখন রেজিগনেশন লেটার লিখেছে, তার 3-4 ঘন্টার মধ্যে আবার নতুন কলেজে তাকে প্রিন্সিপাল পদে পুনর্বহাল করা হয়। ঠিক। তো এর থেকে প্রমাণিত হচ্ছে যে একটা বিরাট বড় র্যাকেট কাজ করছিল, এবং কাউকে আড়াল করার জন্য এইরকম ভাবে আত্মহত্যার তত্ত্ব বিভিন্ন ভাবে প্রমাণ লোপাটের চেষ্টাগুলো করা হয়েছে। ঠিক। তো তারপর তো সব থেকে যে বড় বিষয়টা যে যেখানে ঘটনাটি ঘটেছে আরজিকর মেডিকেল কলেজের যে সেমিনার রুমে, সেই হুম। সেমিনার রুমে যেটা তদন্তভার থেকে যেটা উঠে আসছেন যে হুম। হাসপাতাল কর্তৃপক্ষই তারা দাবি করছেন ছাত্রছাত্রীরা যে ওই হুম। রাত্রেবেলা ওই রাস্তাটাতে নাকি সেমিনার হল থেকে যাওয়ার যে রাস্তাটা, ডিপার্টমেন্টের রাস্তাটা নাকি শুধুমাত্র চিকিৎসক আর কিছু নার্সেরই জানা উচিত। কিন্তু সঞ্জয় রামেন যে সে সিভিক ভলেন্টিয়ার, সেই রাস্তাটা জানলই বা কি করে, বা সেই রাস্তাতে ঢুকলই বা কি করে? এটাও তো একটা বড় বিষয়। একদমই তাই, একদমই তাই। এবং আহ, যে সেমিনার হলের সামনে আপনার হচ্ছে ওটা হচ্ছে স্লিপ টেস্টিং রুম বলে ওটাকে, যেটা রুমটাকে আজকে হুম। ভাঙা হচ্ছিল। হুম। এই স্লিপ টেস্টিংটা কি?
স্লিপ টেস্টিং হচ্ছে আপনার, ধরুন কেউ নাক ডাকে না, হুম। ওই নাক ডাকার সময় অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কমে যায় অনেক ক্ষেত্রে। ঠিক হুম। ঠিক। এবার ওইটাকে টেস্ট করার জন্য, মনে করুন আমার নাক, আমি নাক ডাকি, এবার আমি ওই হসপিটালে গেলাম টেস্ট করার জন্য যে আমি নাক ডাকছি তখন অক্সিজেন লেভেলটা কতটুকু রয়েছে, অক্সিজেন লেভেলটা কি ফল করছে, যেটা বাপি লাহিড়ির ছিল এরকম। তো এই জায়গায় দাঁড়িয়ে সামনে হচ্ছে আপনার স্যাচুরেশন, ওই স্লিপ টেস্টিং রুম। তো স্লিপ টেস্টিং রুমে আপনার ওই দিন কারা কারা ছিল, তাহলে কি তারা জানতে পারলো না, নাকি তাদেরকে তাহলে বার করে দেওয়া হলো? হুম। ঠিক। নার্স কেন ছিল না? নার্সদের কি তাহলে জোরপূর্বক বলা হয়েছিল যে তুমি ওইদিকে যাও, তোমরা ওইদিকে যাবে না? অনেকগুলো কিছু কিন্তু প্রশ্ন চিহ্ন এখানে সামনে আসছে। সুতরাং এটা ইনভেস্টিগেশন দরকার। শুধু ইনভেস্টিগেশন নয়, এটার জন্য পুরোপুরি সিস্টেমেটিক ফেলিয়ার, সিস্টেমেটিক গাফিলতি, এবং ইন্টেনশনালি ডেলিবারেটলি একটা মেয়েকে পৃথিবীর বুক থেকে, মানে বেসিক্যালি আপনার সিস্টেমেটিক ফেলিয়ারের জন্য, ইনিশিয়ালি তো সিস্টেমেটিক ফেলিয়ার, তারপরে আপনার আসবে হচ্ছে টোটালি তাকে মার্ডার করা হয়েছে। ঠিক। এই মার্ডারের শাস্তি যেন, উপযুক্ত শাস্তি যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। শুধু তাই নয়, আগামী দিনে এমন ব্যবস্থা করতে হবে যে কেউ এরকম ঘটনা ঘটানোর আগে, এবং যারা যারা এই র্যাকেট যদি চলে থাকে, যে সেক্স র্যাকেট এবং ড্রাগ র্যাকেট যদি চলে থাকে, সেই ঘুঘুর বাসাকে অবিলম্বে ভেঙে ফেলা প্রয়োজন। তারপর যিনি ও রাজ্যি কলেজের মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ, তিনি যে একটা মানে বীভৎস রকমের মন্তব্য করেছেন, যে চিকিৎসক ছাত্রীটা মারা গেছেন তার বিরুদ্ধে বলেছেন যে তিনি সেমিনার রুমে একা থাকা নাকি তার উচিত ছিল না। তারপরেও আমাদের সংবিধানে বলা আছে, সুপ্রিম কোর্ট থেকে বলা আছে যে আমরা কোনো নির্যাতিত মহিলার নাম ওপেনলি মিডিয়ার সামনে নিতে পারি না। সেই হুম ক্ষেত্রে কিন্তু সন্দীপ ঘোষ মিডিয়ার হুম সামনে একাধিকবার তার নাম হুম। নিয়েছেন। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? শুধু তাই কেন, আত্মহত্যার তত্ত্ব, আত্মহত্যার তত্ত্ব বলার সাহসটা আমি একটা জিনিস বুঝতে পারছি না। ধরুন দে আর দ্য ডক্টরস, তারা কিন্তু ডাক্তার, এটা মানে মনে রাখতে হবে, তারা কিন্তু মানে এবিসিডি লোক নয়। ধরুন কারোর কিছু হয়ে গেল, রাস্তায় হোক বা অন্য কোথাও কোনো যদি দুর্ঘটনা ঘটে থাকে, কারো যদি, কেউ যদি মারা যায় বা মার্ডার হয়ে যায়, আমরা কার কাছে যাই, কার কাছে নিয়ে যাই? ডাক্তারের কাছে। ঠিক। ডাক্তার সার্টিফিকেট দেয়, একদম। সেই ডাক্তার সার্টিফিকেট অনুযায়ী আমরা আপনার পরবর্তীকালে বডি আপনার বার্নিং ঘাটে যাবে কি যাবে না সেটা ডিসাইড হয়, বা পোস্টমর্টম যদি করতে হয় তা ডাক্তাররাই তো ডিসাইড করে। ঠিক। ডাক্তার বলছে যে আত্মহত্যা, তার মানে এর থেকে তো প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে ডাক্তার, তারা তো ইনিশিয়াল স্টেজে একটা প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনে দেখা উচিত, যে যেখানে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে মানে বিভিন্ন রকম জায়গা থেকে, গোপনাঙ্গ থেকে ব্লিডিং হচ্ছে, নাক থেকে ব্লিডিং হচ্ছে, তারপরে কি করে বললো যে আত্মহত্যা? তার মানে কি কাউকে আড়াল করার জন্য? কে কে ইনভলভমেন্ট ছিল সে জানতো, কাউকে বিশেষ কাউকে বেসিক্যালি বাঁচানোর জন্য সে আত্মহত্যার তত্ত্ব বলেছে। আত্মহত্যার তত্ত্ব থেকে তো স্পষ্ট যে কোনো একটা বড় বৃহৎ ষড়যন্ত্র রয়েছে এর মধ্যে। ঠিক। ঠিক। দাদা, আমার শেষ প্রশ্ন, আপনার হুম। কি মনে হয় এর পেছনে কোনো রাজনৈতিক দলের স্বার্থ কাজ করছে? দেখুন, রাজনৈতিক স্বার্থ যদি না কাজ করতো তাহলে এই সন্দীপ ঘোষকে তাড়ানো হতো। সন্দীপ ঘোষ ন্যাজাল ফ্লো বলে একটা যে অক্সিজেনের হয়, সেই সেই যে ন্যাজাল ফ্লো 1,40,000 টাকা সামথিং দাম, সেটা কিনেছিল 4,67,000 টাকায়। এই যেটা কে অভিযোগ করেছে, তৎকালীন ওই হসপিটালের নন মেডিকেল ডেপুটি সুপার, তিনি বারবার করে অভিযোগ করেছেন। উনি এনইএলএস, কেন্দ্রীয় সরকারের এনইএলএস প্রকল্পের টাকা নয়ছয় করেছে। ওনার ওনার হচ্ছে বলদি ট্রান্সফারের অর্ডার এসেছিল, রাতারাতি সেই ট্রান্সফারের অর্ডার বদলে যায়। এইগুলো কারা করেছে, এর সঙ্গে কারা জড়িত? এটা যদি উচ্চ মহলের হাত না থাকে, পলিটিক্যাল পার্সনদের হাত না থাকে, একটা ব্যক্তি এত পাওয়ারফুল ভাবে আপনার অপারেট করতে পারে না। একটা ব্যক্তি, সে তার ট্রান্সফারের অর্ডারকে আপনার চেঞ্জ করাতে পারে না। একটা ব্যক্তি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কোনো তদন্ত হয় না, এটা পলিটিক্যাল পার্সনের মাথায় মানে পার্সন যদি তার মাথায় হাত না রাখতো তাহলে কিন্তু সম্ভব হতো না। তো সুতরাং পলিটিক্যাল ইনভলভমেন্ট অবশ্যই আছে, অবশ্যই এর মধ্যে রয়েছে। কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ মানে বেরিয়ে যায়, এই জন্য আপনার এতদিন লিঙ্গার করে বিভিন্ন ভাবে আপনার ওই এভিডেন্স ট্যাম্পারিং এর কাজ চলেছে। আজকে ঘরটা পর্যন্ত ভাঙা হচ্ছিল এভিডেন্স ট্যাম্পারিং এর ঠিক। জন্য। হুম। আপনি একজন দেশের নাগরিক হিসেবে কি চাইছেন এই পুরো ঘটনাটার বিষয়ে, আপনি কি চাইছেন মানে দেখুন, পরিষ্কার বার্তা যেটা হচ্ছে, সিস্টেম এমন ভাবে বানানো দরকার যাতে কিনা আগামী দিনে কোনো বোনের দিকে তাকানোর জন্যে
কোনো দুষ্কৃতী, কোনো বদমাইশ যে কেউ হোক না কেন, তারা যেন 50 বার না 1,00,000 বার ভাবে। তার কারণ আমাদের কাছে আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের মেয়েদের সুরক্ষাটাই আগে। তারা যদি কনফিডেন্স না পায়, আজকে ডাক্তাররা আপনার ধর্ণা দিচ্ছে, তাহলে রুগীগুলো কিভাবে, মানে তারা তো বাধ্য হচ্ছে ধর্ণা দিতে, তাহলে রুগীগুলো তো পাশে পরিষেবা পাচ্ছে না। আগামী দিনে কে যাবে ওখানে চাকরি করতে, ওখানে ডাক্তারি করতে? এরা তো মেধাবী। ঠিক। এই মেধাবী মায়ের বোনেরা তারা কি যাবে? তার কোনো মা চাইবে তার মেয়ে হচ্ছে এনআরএস এ যাক বা আরজি করে যাক? কোনো চাইবে? এই মেসেজটা তো চলে যাচ্ছে। এই মেসেজ থেকে যেন বেরিয়ে আসে এবং কনফিডেন্স যেন বিল্ড আপ হয় যে না, আমার মেয়েকে আমি পাঠাতে পারি। এরকম একটা শাস্তি, এরকম ভাবে যদি আমরা ঘুঘুর বাসা না ভাঙতে পারি, অদূর ভবিষ্যতে কিন্তু কেউ এই মেডিকেলে যাওয়ার ব্যাপারে কিন্তু 50 বার ভাববে। আর যদি এরকম অবস্থা সৃষ্টি হয়, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভাবে ভেঙে পড়বে। যেটা হচ্ছে, আপনি ভাবতে পারছেন গরিব মানুষ মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে তারা শুধুমাত্র ডিপেন্ড করে থাকে এই হসপিটালের জন্য, মানে সরকারি হসপিটালের পরিষেবার জন্য। হ্যাঁ, প্রত্যেকদিন প্রায় 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ লোক ওই সরকারি হসপিটালে পরিষেবার জন্য যায়। গরিব মানুষ তারা কোথায় যাবে? ঠিক।